ছাত্রছাত্রীরা আমরা তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করছিলাম। এর আগে এর দুটো অংশ, অর্থাৎ তোমার কি আছে, কোষ এবং তড়িৎ পরিবাহিতা নিয়ে আলোচনা করেছি। আজকে আসছে তৃতীয় পর্বে, যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণটা এই অধ্যায়ের অপেক্ষাকৃত সহজ এবং যেটা তার মধ্যে তোমরা অনেকটাই আগে পড়ে এসছো, ফলে এইখানে দেখবে তোমরা সহজেই বুঝতে পারছো। আমরা এই তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আমরা মেনলি এখানে আলোচনা করব যে তড়িৎ বিশ্লেষণে ক্রিয়া কৌশল, অর্থাৎ মেকানিজম অফ ইলেকট্রোলাইসিস, অর্থাৎ কিভাবে তড়িৎ বিশ্লেষণ ঘটে। তার আগে দেখো তো এটা কার অংশ? তড়িৎ বিশ্লেষণের অংশ। এই তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা তোমরা সবাই জানো, তবু তোমাদের সুবিধার্থে একটু বলে দিই যে তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি। সাধারণত আমরা কি জানি যে কিছু পদার্থ আছে তড়িৎ বিশ্লেষণ আর কিছু পদার্থ তড়িৎ বিশ্লেষণ নয়। কারা তড়িৎ বিশ্লেষণ? যে সমস্ত পদার্থগুলো তোমার কি হয়, গলিত অবস্থায় অথবা কোনো উপযুক্ত দাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে নতুন পদার্থ উৎপন্ন হয়, তাদেরকেই বলবো তড়িৎ বিশ্লেষণ। তাহলে ভালো করে খেয়াল রাখবে, শুধু তড়িৎ পরিবহন করলেই হবে না, তড়িৎ পরিবহন করবে কখন? গলিত অবস্থায় বা উপযুক্ত দাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে এবং তড়িৎ পরিবহনের ফলে তোমার নতুন পদার্থ উৎপন্ন হবে। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে। ঠিক আছে, এই নতুন পদার্থ উৎপন্ন হলেই আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো হয়? সাধারণত তোমার কি আছে, অ্যাসিড, ক্ষার এবং লবণ। লবণ বলতে কোনগুলো? যেগুলো জলের বা দাবকের মধ্যে উপযুক্ত দাবকে দ্রবীভূত হয়, এইগুলোই। এবার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো দেখবে তোমাদের এই আলোচনার মধ্যেও পেয়েছো, এগুলোর মধ্যে আছে কিছু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কোনগুলো? যেগুলোকে গলিত অবস্থায় বা দাবকে দ্রবীভূত অবস্থায় সহজেই আয়নে বিয়োজিত হয়ে যায় বা সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়ে যায়। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেগুলো তোমার কি আছে, সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয় না, আংশিক আয়নে বিয়োজিত হয় এবং তোমরা জানো এদের লৌহতা বৃদ্ধির সঙ্গে তোমার কি হয়, বিয়োজন মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এই হলো তোমার কি আছে তড়িৎ বিশ্লেষণের প্রাথমিক। এবার আমরা দেখবো, দেখো তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশল। তাহলে তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশলের জন্য দেখো এখানে আমি একটা তোমাদের ছবি দেখিয়েছি। কি নেওয়া হয়েছে? যে কোনো একটা পাত্র, একটা বিকার হতে পারে, একটা বিকারের মধ্যে তোমার কি করা হয়েছে, দুটো তড়িৎদ্বার নেওয়া হয়েছে। দুটো তড়িৎদ্বার, সেটা যে কোনো কিছু নির্মিত হতে পারে, গ্রাফাইট, প্লাটিনাম অথবা অন্য কিছু নির্মিত হতে পারে। দুটো তড়িৎদ্বার নেওয়া হয়েছে এবং এই তড়িৎদ্বার দুটোকে খেয়াল করো, ব্যাটারির মাধ্যমে এখানে একটা, এই বহির্বর্তনীর মাধ্যমে এখানে চাবি ও ব্যাটারির সঙ্গে যুক্ত করে একটা বর্তনীকে সম্পূর্ণ করা হয়েছে। এখানে তোমরা খেয়াল করো, এখানে ব্যাটারিটা লক্ষ্য করো, ব্যাটারির এদিকটা তোমার ধনাত্মক প্রান্ত, এদিকটা তোমার কি আছে, ঋণাত্মক প্রান্ত। তাহলে এদিকটা যখন ধনাত্মক প্রান্ত, তাহলে এই তড়িৎদ্বারটা কি হবে, এখানে ধনাত্মক তড়িৎদ্বার হবে, এদিকটা ঋণাত্মক প্রান্ত, এই তড়িৎদ্বারটা ঋণাত্মক তড়িৎদ্বার হবে। এবার দেখো এখানে আমি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিচ্ছি। ধরো এই তড়িৎ বিশ্লেষ্য একটা পদার্থ নিলাম, কি নিয়েছি, NaCl। উদাহরণ সহই বলছি কি হয়েছে, ধরো একদম গলিত NaCl। তাহলে গলিত NaCl বা সোডিয়াম ক্লোরাইড এখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে নেওয়া হয়েছে। তাহলে খেয়াল করো এখানে তোমার কি হবে, তড়িৎ বিশ্লেষ্যটাকে নিলেই তোমার কি হবে, তড়িৎ বিশ্লেষ্যটা প্রথমে তোমার কি হচ্ছে, এরা আয়নে বিয়োজিত হবে, Na+Cl-। তড়িৎ বিশ্লেষ্যটা আয়নে বিয়োজিত হলো। তাহলে এখন দেখো এই তড়িৎ বিশ্লেষের মধ্যে কি আছে, Na+ আর Cl- এই আয়নগুলো আছে, অন্য কোনো আয়ন নাই, কারণ আমি এখানে বলেই দিয়েছি যে আমি গলিত তড়িৎ বিশ্লেষ্য, গলিত NaCl নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো Na+ এবং Cl- আয়ন আছে। তাহলে এবার খেয়াল করো এই যে দুটো, আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই, এই যে দুটো তড়িৎদ্বার যেটা বলেছি, যে দুটোকে আংশিকভাবে নিমজ্জিত করা হয়েছে দ্রবণে, এই দুটোকে আমরা তোমার কি হচ্ছে, এই দুটোকে বলছি তড়িৎদ্বার, যার মাধ্যমে তড়িৎ বিশ্লেষের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করা হয়। এবার দেখো এই তড়িৎদ্বার গুলো কি আছে, দুই প্রকারের, একটা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার আর একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার। সক্রিয় তড়িৎদ্বার কোনটা?
বলছে আমরা আগেই দেখো সংজ্ঞার সময় বলেছিলাম এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবে। সক্রিয় তড়িৎদ্বার কোনটা? যে তড়িৎদ্বারটা তোমার কি হয় তড়িৎ বিশ্লেষণের যে রাসায়নিক প্রক্রিয়া ঘটে সেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলবো আমরা সক্রিয় তড়িৎদ্বার। যেমন আমরা উদাহরণের ক্ষেত্রে দেখবে আমরা যখন কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে কপার তড়িৎদ্বার দিয়ে করব তখন আমরা পাবো যে কপার তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। ঠিক আছে। আর নিষ্ক্রিয় তড়িৎদ্বার, নিষ্ক্রিয় তড়িৎদ্বার কোনটা? যে তড়িৎদ্বারটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। ঠিক আছে, তাহলে তাকে বলবো তোমার কি আছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার। এবার দেখো এখানে এই যে দুই প্রকার আয়ন আছে এর মধ্যে তোমরা জানো এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে খেয়াল করো এখানে ক্যাটায়নটা কি হবে, ভালো করে দেখো ক্যাটায়ন ধনাত্মক আয়নটা কি হবে ঋণাত্মক তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হবে। তাহলে এটা ঋণাত্মক তড়িৎদ্বারে যাবে। এখানে কোনটা ঋণাত্মক তড়িৎদ্বার? এখানে। তাহলে এখানে ক্যাটায়নটা যাবে এবং গিয়ে কি করবে এই ক্যাটায়নটা, তাহলে এখানে যদি যেখানে ক্যাটায়নটা যাচ্ছে তাকে আমরা তোমার কি বলবো? তাকে বলবো ক্যাথোড। হয়েছে? এই ক্যাথোডে গিয়ে ক্যাটায়নটা কি করবে? ক্যাথোডে গিয়ে ক্যাটায়নটা Na+ এলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে পরমাণু ধাতব সোডিয়াম পরমাণুতে পরিণত হলো। এখন দেখো এই তোমরা জানো এই সোডিয়াম পরমাণু এই অবস্থায় থাই, ফলে এই অবস্থায় তোমার কি হবে এই ক্যাথোডের উপরে সঞ্চিত হবে। এবার দেখো অ্যানায়নটা কোথায় যাবে? ঋণাত্মক এই ধনাত্মক তড়িৎদ্বারে যাবে। অ্যানায়নটা ধনাত্মক তড়িৎদ্বারে যাবে। তাহলে অ্যানায়ন যে তড়িৎদ্বারে যাচ্ছে তাকে আমরা তোমার কি বলছি? দ্যাট ইজ অ্যানোড। হয়েছে? তাহলে অ্যানায়ন যে তড়িৎদ্বারে যাচ্ছে তাকে অ্যানোড। এখানে দেখো অ্যানোডে কি হবে? ক্লোরিন আয়ন এলো, অ্যানোডে এসে ইলেকট্রন বর্জন করে তোমার কি আছে ক্লোরিন পরমাণু হবে। এবার তোমরা জানো এই ক্লোরিন পরমাণু কি হয় এই অবস্থায় স্থায়ী নয়, ফলে এ কি করবে দুটি ক্লোরিন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে এবং পাত্র থেকে বেরিয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম যে ক্যাটায়ন কোথায় এলো? যে তড়িৎদ্বারে এলো তাকে আমরা কি বলছি? ক্যাথোড। সেখানে কি ঘটেছে? সেখানে ইলেকট্রন গ্রহণ করে তোমার পরমাণুতে পরিণত হয়েছে এবং এটা পারমাণবিক অবস্থায় স্থায়ী হয়, এই অবস্থাতেই থেকে যাবে। অ্যানায়ন কোথায় এসছে? অ্যানোডে এসছে, ইলেকট্রন বর্জন করে পরমাণু হয়েছে। এরা যদি পারমাণবিক অবস্থায় স্থায়ী হতো তাহলে এখানে থেকে যেত, যেহেতু স্থায়ী নয় সাধারণত গ্যাসীয় উপাদান, ফলে এরা দুটি পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন অণু গঠন করবে এবং গ্যাসীয় হওয়ায় পাত্র থেকে বেরিয়ে যাবে। যদি কোনো তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন পদার্থ তরল হতো তাহলে তোমার কি হতো? তাহলে সেটা এই তড়িৎ বিশ্লেষণের মধ্যেই রয়ে যেত। যদি কোনো ভারী পদার্থ উৎপন্ন হতো বা এখানে দেখো আমি বলেছি ধরো সোডিয়াম বা অন্য কোনো যদি ধাতু উৎপন্ন হতো তাহলে এরা হয় তড়িৎদ্বারের উপর সঞ্চিত হবে অথবা তোমার কি আছে পাত্রের মধ্যে থিতিয়ে পড়বে বা অদক্ষেপ ঘটবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার কি আছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এবার দেখো তোমাদের ক্ষেত্রে যেটা বলি এই তড়িৎদ্বারে কি ঘটেছে ভালো করে খেয়াল করো। তার আগে একটা জিনিস দেখো তোমরা লক্ষ্য করো এখানে একটা বিপরীত জিনিস পেয়েছো। কি বিপরীত জিনিস? সাধারণত তোমরা এর আগে কোষ পড়ে এসছো, কোষে যে ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ তোমার কি আছে যে কোনো রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে, এখানে তার বিপরীত ঘটনা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে, ফলে এখানে তোমার কি হবে রাসায়নিক কোষের বিপরীত ঘটনা ঘটবে। বা বলতে পারি তোমার কি হচ্ছে যে রাসায়নিক কোষে বা পরাবর্ত কোষে রিচার্জেবল কোষে যে ঘটনা ঘটে এখানে সেই ঘটনা ঘটবে। এখন দেখো তোমরা লক্ষ্য করো ক্যাথোড আর অ্যানোডটা, ওখানে দেখো কি পেয়েছিলে আধান অনুসারে কি পেয়েছিলে? অ্যানোড কোনটা ছিল? অ্যানোড ছিল ওখানে ঋণাত্মক তড়িৎদ্বার, এখানে হয়ে গেছে দেখো ধনাত্মক তড়িৎদ্বার। এখানে দেখো ক্যাথোড ওখানে কি পেয়েছিলে? ক্যাথোড ওখানে পেয়েছিলে তোমার ধনাত্মক তড়িৎদ্বার, এখানে হয়েছে ঋণাত্মক তড়িৎদ্বার। এবার দেখো আমরা এখান থেকে কিভাবে এদের মধ্যে মিলটা দেখছি বা কিসের উপর ভিত্তি করে আমরা ক্যাথোড অ্যানোড এখানে দুটোকে বলবো। খেয়াল করো তো এখানে ক্যাথোডে কি ঘটনা ঘটেছে? ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে কি হয়েছে বিজারণ। এখানে দেখো অ্যানোডে কি হয়েছে? অ্যানোডে ইলেকট্রন বর্জন করেছে, জারণ। এবার দেখো তোমরা মিল পেয়েছো। কি পেয়েছো? ওখানে দেখো তোমাদের অ্যানোড বলা হওয়ার সময় বলা হয়েছিল যে অ্যানোডে তোমার কি ঘটবে? জারণ ঘটবে। তাহলে এখানে দেখো অ্যানোডে তোমার কি হচ্ছে? জারণ ঘটছে। তাহলে এখানে
কোন তড়িৎ বিশ্লেষক কোষে বা তড়িৎ রাসায়নিক কোষে যেখানেই তোমার কি হবে জারণ ঘটবে, তাহলে তাকে আমরা বলবো কি হচ্ছে অ্যানোড। তাহলে অ্যানোড আমরা তাহলে কাকে বলবো, তোমার কি আছে যেখানে জারণ ঘটে। তাহলে তোমার ক্যাথোড কাকে বলবো, ক্যাথোড আমরা বলবো তোমার কি আছে যেখানে বিজারণ প্রক্রিয়া ঘটে। তাহলে যেখানে বিজারণ প্রক্রিয়া, এবার দেখো তড়িৎ বিশ্লেষক কোষ আর কোষ তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে মিল পেলে ওখানেও দেখো অ্যানোডে কি ঘটেছিল জারণ, এখানেও দেখো অ্যানোডে কি ঘটেছে জারণ, ওখানেও ক্যাথোডে কি ঘটেছিল বিজারণ, এখানেও দেখো ক্যাথোডে কি ঘটেছে বিজারণ প্রক্রিয়া ঘটেছে। ঠিক আছে, তাহলে এই জারণ বিজারণ দিয়ে তোমরা কি আছে ক্যাথোড অ্যানোডটা মনে রাখবে। আর এটা তো তোমরা মনে রাখতেই পারলে যে তড়িৎদ্বার গুলোর ক্ষেত্রে সাধারণত আধান কি হবে, তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে যে আধান হবে তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে তোমার কি হবে তার বিপরীত আধান হবে। তাহলে আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা বা ক্রিয়া কৌশলটা লক্ষ্য করলাম, এবং এই ক্রিয়া কৌশল থেকে আমরা পরে বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণে কি ঘটনা ঘটে বা কিভাবে তড়িৎ বিশ্লেষণ করা হয় বা তড়িৎ বিশ্লেষণের ফলে কি পদার্থ উৎপন্ন হয় সেগুলোকে আমরা ধীরে ধীরে দেখব। এবার তোমরা লক্ষ্য করো, আমরা কয়েকটি পদার্থ এবং তাদের বিশেষ গাঢ়ত্বে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি ঘটনা ঘটে সেগুলোকে দেখব। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণে কি হয়, ক্যাথোড অ্যানোডে কি উৎপন্ন হয় এবং পাত্রে কি উৎপন্ন হয় সেগুলোকে দেখব। দেখো বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণ, তার মধ্যে কি নিয়েছি দেখো NaCl এর জলীয় দ্রবণ লঘু, NaCl এর জলীয় দ্রবণ গাঢ়। অর্থাৎ NaCl এর লঘু জলীয় দ্রবণে কি হবে, NaCl এর গাঢ় জলীয় দ্রবণের ক্ষেত্রে কি হবে। এই ক্ষেত্রে সাধারণত আমরা NaCl এর ক্ষেত্রে এইগুলো যে তড়িৎদ্বারগুলো গ্রাফাইট তড়িৎদ্বার নিতে পারি, গ্রাফাইট তড়িৎদ্বার দ্বারা তড়িৎ বিশ্লেষণ করা হয়। দেখো NaCl এর লঘু জলীয় দ্রবণে কি হবে, বলছে দেখো NaCl এর লঘু জলীয় দ্রবণে দিলে তোমার কি হবে NaCl বিয়োজিত হয়ে Na+ এবং Cl- আয়ন উৎপন্ন করবে। ঠিক একই ভাবে তোমার কি হবে জল বিয়োজিত হয়ে H+OH- উৎপন্ন হবে। তোমরা আগেই দেখেছো এর মধ্যে তোমার কি হবে ক্যাটায়ন গুলো ক্যাথোডে আসবে। তাহলে ক্যাটায়ন কে কে ক্যাথোডে আসবে, ক্যাটায়ন অর্থাৎ Na+ আসবে আর H+ আসবে। ঠিক একই ভাবে অ্যানায়ন গুলো অ্যানোডে আসবে, কে আসবে Cl- আর OH-। এবার দেখো তোমরা আগে দেখেছো যে এখানে ক্যাথোডে তোমার কি হয়, তড়িৎ রাসায়নিক শ্রেণীটা খেয়াল করো বা তড়িৎ রাসায়নিক শ্রেণী যখন আলোচনা করেছিলাম সেই ঘটনাটা খেয়াল করো আর এখানের সঙ্গে তুলনা করো। এখানে আমরা দেখলাম কি ক্যাথোডে কি ঘটছে, ক্যাথোডে তোমার বিজারণ, অ্যানোডে কি ঘটছে জারণ। এবার দেখো তোমার বিজারণ কার ক্ষেত্রে সহজে ঘটবে, তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে তোমরা পেয়েছিলে যার ক্ষেত্রে তোমার কি আছে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বেশি বা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অপেক্ষাকৃত নিচে অবস্থিত। অ্যানোডে কার ক্ষেত্রে ঘটবে, অ্যানোডে যেহেতু তোমার কি আছে অক্সিডেশন জারণ ঘটছে, তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীর যে উপরে অবস্থিত আছে বা প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান যার ক্ষেত্রে কম। এ সংক্রান্ত দেখবে বিভিন্ন বইতে তোমার কি আছে বিক্রিয়া এবং তাদের তড়িৎদ্বার বিভব দিয়ে দেয়া থাকে। আমি সাধারণত তোমাদের অপেক্ষাকৃত সহজভাবে বলবো, তোমরা ওই বিক্রিয়া দিয়েও মনে রাখতে পারো বা ওটা একটু মনে রাখাটা শক্ত বা সহজে এইভাবে মনে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে এবার দেখো ক্যাথোডে দুটো এসছে, দুটো ক্যাটায়ন এসছে, এই দুটো ক্যাটায়ন এখন এই ক্যাথোডে কে কার বিক্রিয়া ঘটবে, যেহেতু ক্যাথোডে তোমার বিজারণ ঘটে তাহলে তার বিজারণ বিভবের মান বেশি সেটা ঘটবে। খেয়াল করো সোডিয়াম এবং এই হাইড্রোজেন, সোডিয়াম একদম উপরে, হাইড্রোজেন অপেক্ষাকৃত মাঝের দিকে, তাহলে হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বেশি, ফলে হাইড্রোজেনের তোমার মুক্ত হওয়ার বা বিজারিত হওয়ার প্রবণতা বেশি। ফলে এখানে তোমার কি হবে হাইড্রোজেন H+ কি করবে ইলেকট্রন গ্রহণ করে নিয়ে হাইড্রোজেন পরমাণু, আর এই দুটি হাইড্রোজেন পরমাণু তোমার কি হবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ তাহলে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হলো। অ্যানোডে দেখো এই দুটো তো যে অ্যানায়ন আছে তার মধ্যে তোমার কি আছে, তোমার কার জারিত হওয়ার প্রবণতা বেশি বা তড়িৎদ্বার বিভবের মান অপেক্ষাকৃত কম। বলছে ক্লোরিন অপেক্ষা OH এর তোমার কি আছে তড়িৎদ্বার বিভবের মান অপেক্ষাকৃত কম, সেই জন্য এখানে তোমার কি হবে OH- অ্যানোডে এসে তোমার কি হবে বা অ্যানোডে বিক্রিয়া করবে করে OH মূলক উৎপন্ন করবে।
OH মূলক উৎপন্ন করবে, এরকম 4টে OH মূলক বিয়োজিত হয়ে গিয়ে তোমার কি হবে, 2 অণু জল আর 1 অণু অক্সিজেন গ্যাস। অর্থাৎ তোমার ক্যাথোডে তোমার কি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে তোমার কি হচ্ছে, অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। কার ক্ষেত্রে, NaCl এর লঘু জলীয় দ্রবণে। তাহলে দেখো এখানে NaCl এর লঘু জলীয় দ্রবণ হলেও এখানে সোডিয়াম এবং ক্লোরিনের কোনো বিক্রিয়া ঘটেনি, তারা দ্রবণে যেমন ছিল তেমন রয়ে গেছে। বলা যেতে পারে জলের বিয়োজন ঘটেছে। এবার দেখো এই ঘটনাটাই গাঢ় জলীয় দ্রবণের ক্ষেত্রে কি হবে, বলছে দেখো গাঢ় জলীয় দ্রবণে একই ঘটনা, একই আয়ন ঘটবে এবং এখানে একই আয়ন আসবে Na+, এই Na+ আসবে আর H+ আসবে। ক্যাথোডে একই বিক্রিয়া ঘটবে। এই বিক্রিয়াটাই দেখো আমি একটু অন্যভাবে লিখে দিতে পারি, একবারে দুটো দিয়ে, দুটো হাইড্রোজেন আয়ন কি করছে, দুটো ইলেকট্রন গ্রহণ করে নিয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হচ্ছে এবং গ্যাস বেরিয়ে যাচ্ছে। অ্যানোডে কে কে আসছিল, Cl- OH-। এখন এই Cl- এবং OH- কি হবে, আগের ক্ষেত্রে দেখেছো OH মুক্ত ঘটেছে, কারণ তড়িৎ রাসায়নিক শ্রেণী অনুযায়ী তোমার OH এর মুক্তি বিভব কম। এবার দেখো এইখানে একটা ঘটনা হচ্ছে, আগের ক্ষেত্রে OH মুক্তির ক্ষেত্রে দেখো অক্সিজেন উৎপন্ন হয়েছে, এখানে দেখো এই গাঢ়ত্ব বেশি হওয়ার জন্য, দেখো গাঢ় দ্রবণ, গাঢ়ত্ব বেশি হওয়ার জন্য এই ক্লোরাইড আয়নের গাঢ়ত্বটা OH আয়নের গাঢ়ত্বের থেকে অনেক বেশি হবে। ঠিক আছে, অনেক বেশি হওয়ার জন্য এখানে তোমার কি হচ্ছে, তোমার OH এর মুক্তি ঘটবে না, বা OH বিক্রিয়া না করে ক্লোরাইড আয়ন বিক্রিয়া করবে। অর্থাৎ ক্লোরাইড আয়ন দুটো একবারে দিয়ে দিচ্ছি, দুটি ক্লোরাইড আয়ন দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে এবং দ্রবণ থেকে বেরিয়ে যাবে। ভালো করে এই জিনিসটা লক্ষ্য করো, এখানে কে উৎপন্ন হয়েছিল একই জলীয় দ্রবণে, এখানে কে উৎপন্ন হয়েছিল অক্সিজেন, এখানে কে উৎপন্ন হচ্ছে ক্লোরিন। কারণ কি বললাম, গাঢ়ত্ব। অর্থাৎ এখানে OH এর তুলনায় ক্লোরিনের গাঢ়ত্ব বেশি হওয়ার জন্য বিক্রিয়া করার প্রবণতা বেশি। এছাড়াও তোমার কি হচ্ছে, এখানে আগের ক্ষেত্রে দেখো এখানে অক্সিজেন উৎপন্ন হয়েছিল, এখানে যদি অক্সিজেন, সাধারণত অক্সিজেনের একটা ওভার ভোল্টেজ আছে। ওভার ভোল্টেজটা কি বলছে, ওভার ভোল্টেজটা হচ্ছে, ধরো এটা যখন অ্যানোডে, এইটা যদি আমরা অ্যানোড বলি, এই অ্যানোডে এসে যখন অক্সিজেনটা মুক্ত ঘটবে, তখন এই অক্সিজেন গ্যাসগুলো তোমার কি হবে, অ্যানোডের চারপাশে তোমার কি হবে, জমা হতে থাকবে। এই অ্যানোডের চারপাশে জমা হতে থাকার জন্য পরবর্তী তোমার কি আছে, OH- আয়নগুলো এখানে এসে, অর্থাৎ ওই অক্সিজেনের লেয়ারকে ভেদ করে তড়িৎদ্বারের সঙ্গে বিক্রিয়া করার বা তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ বর্জন করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে। সেই জন্য আমরা যে ভোল্টেজ প্রয়োগ করেছি তার অপেক্ষা যদি সাধারণত তাত্ত্বিক মান অনুযায়ী যে ভোল্টেজ প্রয়োগ করা দরকার তার থেকে যদি আমরা অধিক ভোল্টেজ প্রয়োগ করি, তখন এতে যখন ভোল্টেজ অনেক বেশি হবে, তখন এর আকর্ষণে, এটা ছিল তো ধনাত্মক, এই ধনাত্মকের আকর্ষণে তখন এটা কিছুটা ওই স্তরকে পেনিট্রেট বা ভেদ করে তড়িৎদ্বারে যেতে পারবে। অর্থাৎ তাহলে অক্সিজেনের মুক্তি হওয়ার জন্য তোমার কি আছে, ওভার ভোল্টেজের প্রয়োজন। ওভার ভোল্টেজটা কি হলো, তাত্ত্বিক মান অনুযায়ী যতটা ভোল্টেজ প্রয়োগ করার দরকার ছিল তার থেকে বেশি ওভার ভোল্টেজ প্রয়োগ করতে হয়। কার ক্ষেত্রে, অক্সিজেন মুক্ত হওয়ার ক্ষেত্রে। সেই তুলনায় ক্লোরিনের ক্ষেত্রে এই ঘটনা হয় না। এখন খেয়াল করো, তাহলে গাঢ়ত্ব বেশি এবং ওভার ভোল্টেজের জন্য ক্লোরিন মুক্ত হলো, তাহলে গাঢ়ত্ব বেশি হওয়ার জন্য সোডিয়াম মুক্ত হলো না কেন? বলছি দেখো, এই গাঢ়ত্ব বেশি, সোডিয়ামের গাঢ়ত্ব এখানেও বেশি হবে, কিন্তু হাইড্রোজেন মুক্তিতে যতটা তোমার কি আছে শক্তির প্রয়োজন, তার থেকে সোডিয়াম মুক্তিতে তোমার কি আছে শক্তির প্রয়োজন অনেক বেশি। বা তড়িৎদ্বার বিভবের মান, এদের যে তড়িৎদ্বার বিভবের মানের যে পার্থক্য, সেটা এই গাঢ়ত্বটা সেই পার্থক্যকে অতিক্রম করতে পারে না। ফলে এখানে সোডিয়াম উৎপন্ন না হয়ে তোমার হাইড্রোজেন উৎপন্ন হয়। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এই ক্যাথোডটা আমরা ধরো গ্রাফাইট নিয়েছি, এখানে যদি এই গাঢ়ত্বের ক্ষেত্রে আমরা যদি তোমার কি আছে মার্কারি ক্যাথোড নিতাম, তখন আবার দেখতে এই হাইড্রোজেন উৎপন্ন না হয়ে সোডিয়াম উৎপন্ন হচ্ছে। এবার খেয়াল করো, আমরা জলের তড়িৎ বিশ্লেষণ দেখাবো। তোমরা জানো জল খুব সামান্য মাত্রায় আয়নে বিয়োজিত হয়, ফলে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ। এর ক্ষেত্রে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, সহজে সেরকম তড়িৎ বিশ্লেষণ হয় না। এই জলীয় দ্রবণে সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার বা সামান্য লবণ যোগ করে তড়িৎ বিশ্লেষণ করলে জলে তড়িৎ বিশ্লেষণ ঘটে। এখন দেখো, আমরা ওই জলীয় দ্রবণে তোমার কি আছে সামান্য অ্যাসিড যোগ করেছি, এটাকে আমরা এইভাবেও বলতে পারি যে H2SO4 এর লঘু দ্রবণ।
এখন শুধু আমি H2SO4 এই নিয়ে উদাহরণটা দেখিয়েছি, কেন নিলাম, কারণ দেখো এর পাশাপাশি আমরা H2SO4 এর গাঢ় দ্রবণের একটা উদাহরণ নিয়েছি, সেই জন্য লঘু দ্রবণের উদাহরণ নিয়েছি। এবার দেখো এই H2SO4 এর লঘু দ্রবণে দিলে তোমার কি হবে, H2SO4 বিয়োজিত হয়ে H+SO4-, জল বিয়োজিত হয়ে H+ OH-, তাহলে ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে দেখো একটাই ক্যাটায়ন আছে H+ যাবে, তাহলে H+ কি করবে, দুটো H+, দুটো ইলেকট্রন গ্রহণ করে নিয়ে তোমার কি হচ্ছে, তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবার দেখো অ্যানোডে কে যাবে, অ্যানোডে OH- যাবে এবং SO4 যাবে। এখানে বলছে দেখো অ্যানোডে এই SO4 এর তড়িৎদ্বার বিভবের মান বেশি, ফলে এর কম, এর তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অপেক্ষাকৃত উপরে থাকবে, এর জারিত হওয়ার প্রবণতা বেশি, ফলে তোমার কি হবে, একবারে অন্য চারটে বিক্রিয়া একসঙ্গে দেখেছি, অর্থাৎ তোমাদের চারটে OH- কি করবে, এখানে যাবে, গিয়ে 2 অণু জল উৎপন্ন হবে আর 1 অণু অক্সিজেন আর 4টে ইলেকট্রন উৎপন্ন হবে, অর্থাৎ ইলেকট্রন বর্জন করবে। ঠিক আছে, তাহলে এইটা কি হলো, যদি আমরা লঘু সালফুরিক অ্যাসিডের জলীয় দ্রবণ বা জলের তড়িৎ বিশ্লেষণ করি, তোমার কি আছে, তোমার অ্যাসিড বা লবণ বা ক্ষারের উপস্থিতিতে। এখানে খেয়াল করবে একই পরিমাণ তড়িৎ চালনা করলে দেখো এখানে দেখো 2 অণু ইলেকট্রন গ্রহণ 4 অণু বর্জন, তাহলে এর যদি 2 অণু আরো 2 অণু ইলেকট্রন গ্রহণ হতো তাহলে এখানে 2H2O উৎপন্ন হতো, অর্থাৎ খেয়াল করো 2 অণু হাইড্রোজেন উৎপন্ন হবে একই পরিমাণ তড়িৎ চালনা করলে, আর 1 অণু অক্সিজেন উৎপন্ন হবে, ফলে ক্যাথোডে যে হাইড্রোজেন উৎপন্ন হবে আর অ্যানোডে যে হাইড্রোজেন উৎপন্ন হবে তাদের আয়তনের অনুপাত সর্বদা 2:1 অনুপাতে হবে। হয়েছে, তাহলে 2:1 অনুপাতে তাদের তোমার আয়তনের অনুপাত উৎপন্ন হবে। এবার দেখো এই সালফুরিক অ্যাসিডের গাঢ় দ্রবণের ক্ষেত্রেই যদি করি, তাহলে গাঢ় দ্রবণের ক্ষেত্রে ক্যাটায়নটা যখন একটাই আছে তাহলে একই ঘটনা ঘটবে, ক্যাথোডে দুটো H+ তোমার কি হবে, দুটো ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে। অ্যানায়ন কি কি ছিল, OH- SO4 খেয়াল করো দ্রবণের গাঢ় দ্রবণ, গাঢ় দ্রবণ বলতে আমরা কতটা গাঢ় নিয়েছি, 50 থেকে 60% সালফুরিক অ্যাসিডের দ্রবণ। এইখানে একটা জিনিস মনে রাখবে, কোন কোন ক্ষেত্রে এরকমও দেয়া থাকে যে এই গাঢ় দ্রবণের ক্ষেত্রে সালফুরিক অ্যাসিডের বিয়োজনটা দুভাবে ঘটে। কিভাবে, H2SO4 বিয়োজিত হয়ে প্রথমে H+ প্লাস HSO4-, এই HSO4- আবার বিয়োজিত হয়ে তোমার কি হয় H+ এবং SO4 এই আকারেও বিয়োজন দেওয়া থাকে। ঠিক আছে, সাধারণত গাঢ় দ্রবণের H+ এর গাঢ়ত্ব বেশি হওয়ার জন্য, খুব বেশি হওয়ার জন্য এর ধাপে ধাপে বিয়োজনটা ঘটে। এবার দেখো এই যে অ্যানোডে যে দুটো অ্যানায়ন এসছে, অ্যানায়ন আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী অনুযায়ী কার মুক্ততা বা কার বিক্রিয়া করার কথা, OH- এর বিক্রিয়া করার কথা। এখন OH- তোমার কি হবে, বিক্রিয়া করবে, কিন্তু এখানে সালফুরিক অ্যাসিডের গাঢ়ত্বটা খুব বেশি, সালফুরিক অ্যাসিডের গাঢ়ত্ব খুব বেশি হওয়ার জন্য এখানে তোমার কি আছে, তোমার আরো যেন অক্সিজেনের ওভার ভোল্টেজ, সালফুরিক এই গাঢ়ত্ব বেশি হওয়ার জন্য এখানে এই সালফেট মূলকের বিক্রিয়া করবে এবং দুটো সালফেট মূলক কি করবে, ইলেকট্রন, দুটো সালফেট মূলক কি করবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে S2O8 2- এবং 2 ইলেকট্রন, অর্থাৎ দেখো সালফেট মূলকটা কিসে পরিণত হচ্ছে, পার ডাইসালফেট আয়নে, পার ডাইসালফেট আয়নে, যেটা তোমার পরবর্তীকালে কি হবে H+ এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে H2S2O8 অর্থাৎ পার ডাইসালফুরিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা তোমরা দেখেছো, এই উৎপাদনটা তোমরা দেখেছো ক্লাস 11-এ করেছো, তোমার হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদনে এ তোমার কি হচ্ছে, জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড আর সালফুরিক অ্যাসিড উৎপন্ন করবে। এবার লক্ষ্য করো, আমরা কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব। এখানে খেয়াল করো তড়িৎ বিশ্লেষক পদার্থটা একই আছে, কিন্তু তড়িৎদ্বার দুটোর পরিবর্তন ঘটেছে। প্রথমে আমরা কি করছি, প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে, পরেরটাই কি করছি, কপার তড়িৎদ্বারের সাহায্যে। তো এখানে দেখো যেহেতু তড়িৎ বিশ্লেষণটা একই, তাহলে কপার সালফেট কি হবে, জলীয় দ্রবণে বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে কি হচ্ছে Cu2+ প্লাস SO4 2-
জল কি হবে, একই রকম বিয়োজন ঘটবে, বিয়োজিত হয়ে H প্লাস OH মাইনাস উৎপন্ন ঘটবে। হয়েছে? এইখানে দেখো তোমরা সেই সক্রিয় তড়িৎদ্বার আর নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উদাহরণটা বুঝবে। এতক্ষণ দেখো যে তড়িৎদ্বারগুলো বলেছি সেখানে তোমার কি হচ্ছে, বা যে তড়িৎ বিশ্লেষক প্রক্রিয়াগুলো আমরা বলেছি সেখানে কোনো তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় তড়িৎদ্বার অংশগ্রহণ করেনি। এখানে আমরা দেখব যে তড়িৎদ্বার অংশগ্রহণ করছে, অর্থাৎ সক্রিয় তড়িৎদ্বার। এবার দেখো এখানে যখন আমরা প্লাটিনাম তড়িৎদ্বার নিয়ে করব তখন তড়িৎদ্বার কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, অর্থাৎ তোমার কি আছে, ক্যাথোড, ক্যাথোডে কে কে যাবে, Cu2 প্লাস আর H প্লাস। এইটা তোমরা জানো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেন অপেক্ষা কপার নিচে, অর্থাৎ বিজারণ বিভবের মান বেশি, ফলে কপার 2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে নিয়ে কপার পরমাণু উৎপন্ন হবে এবং এটা কপার তড়িৎদ্বারের গায়ে সঞ্চিত হবে। অ্যানোডে কে যাবে, অ্যানোডে কে যাবে, অ্যানায়ন যেটা আছে SO4 2 মাইনাস OH মাইনাস। এর ক্ষেত্রে তোমরা আগেই পেয়েছো এর মুক্তি হওয়ার বিভব কম, ফলে তোমার কি আছে, 4টে OH মাইনাস গিয়ে 2 অণু জল, 1 অণু অক্সিজেন আর 4 ইলেকট্রন উৎপন্ন হবে। ঠিক আছে? এবার দেখো এদের ক্ষেত্রে যদি আমরা এইটা এর ক্ষেত্রে করি, তাহলে যখন কপার তড়িৎদ্বার নিচ্ছি তাহলে সেখানে দেখো ক্যাথোডে কি হবে, ক্যাথোডে আগের মতো একই ঘটনা ঘটবে, অর্থাৎ তোমার কি আছে, Cu2 প্লাস দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে তোমার কি হচ্ছে, কপার এবং দুটো ইলেকট্রন। অ্যানোডে দেখো তাহলে এই বিক্রিয়াটাও আগের মতোই ঘটেছে, তাহলে অ্যানোডে কি হবে, অ্যানোডে অন্য বিক্রিয়া ঘটবে। অ্যানোডে দেখো কে কে আসছিল, SO4 2 মাইনাস আর OH মাইনাস। তাহলে এখানে SO4 2 মাইনাস আর OH মাইনাসের মধ্যে OH মুক্ত হচ্ছিল। এখানে খেয়াল করো এই তড়িৎদ্বারটা কপার তড়িৎদ্বার হওয়ায় এদের ক্ষেত্রে তোমার কি আছে, বিজারণ বিভবের মান কপার অপেক্ষা এই দুটোরই বিজারণ বিভবের মান কম, এই সরি বেশি। তাহলে কপার অপেক্ষা এদের বিজারণ বিভবের মান বেশি, বেশি হওয়ার জন্য এদের জারিত হওয়ার প্রবণতা কম, তুলনায় কপারের তোমার কি আছে, জারিত হওয়ার প্রবণতা বেশি। সেই কারণে তোমার কি হবে, এদের ক্ষেত্রে এই তড়িৎদ্বারে তোমার এই দুটো আয়ন কোনোটাই বিক্রিয়া করবে না, করবে কে, তড়িৎদ্বারে। অর্থাৎ তড়িৎদ্বারটা আমি নিয়েছি কপারের তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারে যে কপার পরমাণুগুলো আছে সেই কপার পরমাণুগুলো কি হবে, দুটো ইলেকট্রন বর্জন করে দিয়ে কপার 2 প্লাস রূপে দ্রবণের মধ্যে চলে আসবে। তাহলে এখানে তড়িৎদ্বার থেকে কপার ক্ষয় হয়ে কপার 2 প্লাস রূপে দ্রবণে চলে আসবে, ফলে তড়িৎদ্বারটা তোমার কি হবে, আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। আর তোমার এখানে দেখেছো ক্যাথোডে কে উৎপন্ন হচ্ছে, ক্যাথোডে কপার সঞ্চিত হচ্ছে, ফলে ক্যাথোডের যদি এটা নিই তাহলে ক্যাথোডের উপর কপার সঞ্চিত হয়ে ক্যাথোডটা এরকম আস্তে আস্তে মোটা হতে থাকবে। তাহলে এই তোমরা দেখলে ঠিক একই ঘটনা, এরকম ঘটনা ঘটবে আমরা যদি সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ দিয়ে তোমার একবার প্লাটিনাম আর একবার সিলভার তড়িৎদ্বার দ্বারা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে এইরূপ একই ঘটনা আমরা দেখতে পাবো সিলভার নাইট্রেট তড়িৎ বিশ্লেষণের সময়। তাহলে এক্ষেত্রে দেখো আমরা বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণে কি কি পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো দেখলাম। এবার দেখো এই অংশটা তোমাদের এর পরেই আলোচনা করা হলো, তোমাদের আগেই বলেছিলাম এই অংশটা পরে আলোচনা করা হলো এই কারণে, তোমরা জানো এইগুলো পড়ে এসছো অপেক্ষাকৃত সোজা, কিন্তু এখানে দেখো এইখানে আমরা এই যে কে তড়িৎদ্বারে বিক্রিয়া করছে সেটা কোন কনসেপ্ট থেকে নিয়েছি, সেটা আমরা তড়িৎদ্বার বিভবের মান এই ধারণা থেকে আলোচনা করেছি। ফলে আমরা কোষ পড়ে তড়িৎদ্বার বিভবটা যদি না পড়ে এইটাকে আলোচনা করতাম তাহলে এইখানটা বুঝতে আমাদের একটু অসুবিধে হতো। এছাড়া অন্য জায়গাগুলো যেগুলো দেখবো আলোচনা করব বা যেগুলো এর আগে আলোচনা করেছি সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাহলে তোমরা এই পর্যন্ত আগে ভালো করে পড়ো, এরপরে আমরা পরের ক্লাসে ফ্যারাডের সূত্র ইত্যাদি নিয়ে আলোচনা করব।